আচ্ছা, আপনি কি জানেন যে একজন মানুষ অনেক টাকা ইনকাম করেও কেন গরিব থাকে, আর আরেকজন মানুষ কম ইনকাম করেও আস্তে আস্তে কিভাবে সে ধনী হয়ে যায়? একজন ব্যক্তি যদি তার বেতনের টাকায় 25 দিন চলতে পারে এবং সে যদি বেতন বৃদ্ধির আবেদন করে এবং তার বেতন যদি বেড়েও যায়, তারপরও সে তার বেতনের টাকায় 25 দিন চলতে পারবে। বিষয়টা আরেকটু এক্সপ্লেন করে বলি। ধরে নিচ্ছি রহিম তার মাসিক বেতন ধরে নিচ্ছি 3000 টাকা। 3000 টাকায় সে 25 দিন চলতে পারে। এখন সে তার বসের কাছে তার বেতন বৃদ্ধির আবেদন করেছে। তার বস তার বেতন বৃদ্ধি করতে 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 যদি 30,000 টাকাও করে, তারপরও রহিম তার বেতনের টাকায় 25 দিন চলতে পারবে, যদি না সে তার ভুলটা আইডেন্টিফাই করতে পারে। ভুলটা কি? এই বিষয়টা নিয়ে স্টাডি করতে গিয়ে আমি ভয়ঙ্কর একটা তথ্য পেয়েছি, যেটা আপনি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। পৃথিবীতে মধ্যবিত্ত বলতে কোনো শব্দ থাকা উচিত না। হয়তো সে গরিব, নয়তো সে ধনী, কেউ মধ্যবিত্ত না। অথচ আমরা সবাই দাবি করি আমরা মধ্যবিত্ত। আমরা কেউ নিজেদেরকে গরিবও দাবি করি না, আমরা কেউ নিজেদেরকে ধনীও দাবি করি না। এই মধ্যবিত্ত নিজেদেরকে দাবি করাটাই হচ্ছে আমাদের গরিব হওয়ার মূল কারণ। গরিব হচ্ছে সে যার আয় কম, ব্যয়ও কম। বড়লোক হচ্ছে সে যার আয়ও বেশি, ব্যয়ও বেশি। আর মধ্যবিত্ত হচ্ছে সে যার আয়ের তুলনায় ব্যয় বেশি। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার কারণে তাকে আবার ঋণে জর্জরিত হতে হয়। আর এই ঋণে জর্জরিত হয়ে সে আবার গরিব হয়ে যাবে, এই কথাটা স্বাভাবিক বলেই বিশেষজ্ঞরা দাবি করেছেন। এই বিষয়টি আরও ভালো করে বোঝার জন্য আমি পার্সোনাল ফিন্যান্সের উপর সবচেয়ে বেশি বিক্রিত বই রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড এই বইটা পড়েছি। পার্সোনাল ফিন্যান্সের উপর আরও একটি জনপ্রিয় বই দি অ্যালমানাক অফ নাভাল রবিকান্ত পড়েছি, এবং প্রায় 8000 বছর আগের সভ্যতার সবচেয়ে ধনী শহর বেবিলন, এই বেবিলনের মানুষরা কিভাবে এত ধনী হয়ে উঠেছিল তার উপর লেখা দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন পড়েছি। এই সবগুলা বই একটা কথা বলেছে, ধনী হওয়া খুবই সহজ যদি ভুলটি আইডেন্টিফাই করা যায়। ভুল কি? ধরেন আপনি একটা লাউয়ের টাল দিলেন। আমাদের এই অঞ্চলে শব্দটা টাল সেটা মাচা হতে পারে, আমি জানি না আপনার অঞ্চলে বা আপনার ভাষায় এই শব্দটাকে কি বলে, যেখানে লাউ গাছ বাড়তে দেয়া হয় এবং লাউ ধরে। ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এই লাউয়ের টাল বা মাচাকে কি বলে। এখন আপনি একটি লাউয়ের টাল বা লাউয়ের মাচা দিলেন। আপনি লাউয়ের টাল বা মাচা দিয়ে কি করেন? আপনি এই জায়গায় যে লাউগুলা হয় সেই লাউগুলা বিক্রি করেন, এবং এই লাউয়ের টাল বা লাউয়ের মাচা থেকে আপনি 1-2টা লাউ আবার বীজ রেখে দেন। এই বীজ রেখে দেন কী কারণে? যেন পরবর্তীতে আবার এই বীজগুলো রোপণ করে আবার এই বীজগুলো থেকে আবার চারা গজায়, এবং ওই চারা থেকে আবার লাউ হইলে ওই লাউ যেন আপনি খেতে পারেন। এই অভ্যাসটা করতে হবে। আপনার যেই আয়ের টাকা, সেটা বেতনের টাকা হোক বা ব্যবসার টাকা হোক, আপনার বেতনের যেই টাকা বা ব্যবসার যেই টাকা, এই টাকা থেকে কি আপনি বীজ রাখতেছেন, নাকি একবারে ওই যে টাল শুদ্ধ খেয়ে ফেলতেছেন, লতা খাচ্ছেন, ডগা খাচ্ছেন, লাউ খাচ্ছেন, সব খেয়ে সাবার করে ফেলতেছেন? এখন আপনি বলবেন যে আপনার বেতন কম, সেভ করবেন কোত্থেকে? বেতন কম সেভ করবেন কোত্থেকে? এই বিষয়টা নিয়ে এই বইগুলোতে স্টেপ বাই স্টেপ বিস্তারিত লিখেছে, যা আমার লাইফের সাথে পুরোপুরি মিলে গেছে। আমি পার্সোনাল ফিন্যান্সের ক্ষেত্রে কি কি ভুলগুলো করেছি, আপনি কি ভুল করতে যাচ্ছেন, এই বইগুলো কিভাবে আমাদেরকে পার্সোনাল ফিন্যান্স ম্যানেজ করার কথা বলছে, এই অধ্যায়গুলো পুঙ্খানুপুঙ্খানু আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিওগুলোতে তুলে ধরার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমি বিশ্বাস করি এই ভিডিওগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আপনি আপনার ভুলটা আইডেন্টিফাই করতে পারবেন। আপনার বেতন যাই হোক না কেন, আপনি একটা নির্দিষ্ট সময় পর বড়লোক হয়ে যেতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।